নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছে প্রথমবার তিতিশা আর সৌরভ। লিখছে, হ্যালো সহেলিদি, আমি তিতিশা উত্তর দিনাজপুর জেলা থেকে বলছি। দুজনের নাম কেন একসঙ্গে বললাম হয়তো তোমাদের মনে হতে পারে, ওরা দুজনে একসঙ্গেই কমেন্ট করে। তোমার এই অসাধারণ চ্যানেলটার সঙ্গে আমার পরিচয় ঘটে বিগত 6 মাস আগে আমার বাগদত্ত সৌরভের মাধ্যমে। সেই দিন থেকে সৌরভের মতো আমিও তোমার কণ্ঠের বড় ভক্ত। আর এই 6 মাসে আমি অলৌকিক জোনের প্রায় সবকটা এপিসোড শুনে ফেলেছি। অনেকদিন ধরে এই ঘটনা লিখবো করে আর সময় হচ্ছে না। অবশেষে আজ লিখতে বসলাম। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটা ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে আজ থেকে 7-8 বছর আগে। ওর বাড়ি আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরেই। ঘটনার সূত্রপাত ঘটে ওর মামার বাড়ি থেকে। ওর মামার বাড়ি আমাদের গ্রামের পাশে একটি গ্রামে, একটা টোল ট্যাক্সের কাছে। ওই টোল ট্যাক্সের রুটটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। এখনো মাঝে মাঝে শোনা যায় ওই জায়গায় অ্যাক্সিডেন্টের কথা। তো দিদিভাই একদিন ওরা গিয়েছিল ওর মামার বাড়ি থেকে একটি অনুষ্ঠানে। তারপর অনুষ্ঠান মিটে গেলে ওরা বাড়িতে আসার জন্য বেরোয়। সময়টা ছিল তখন দুপুরবেলা, এই 2 কি 3টে বাজে। ওরা যখন বাড়ি ফেরে তখন আমার ফ্রেন্ড আর বোনরা পেছনে হাঁটছিল। ওর মা ছিল অনেক আগে। এবার ওর মা ওদের ডাক দিয়ে আসছে যে, এই তাড়াতাড়ি করে আয়, আসছিস না কেন, এমন ভাবে বলেছে। ওই টোল ট্যাক্সের রোড দিয়ে আসছিল। এবার ওর মা তো আর জানা ছিল না এইভাবে ডেকে কাকে দেখে নিয়ে গেল নিজের মেয়ের সঙ্গে। তারপর যথারীতি ওরা বাড়িতে আসে। এবার শুরু হয় আসল ঘটনা। আমার ফ্রেন্ড ওদের বারান্দাতে বসে বসে একটা চুপ করে কোণার দিকে মাথা নিচু করে একবার হাসছে, একবার কাঁদছে, একবার চুপ হয়ে যাচ্ছে, আবার সেটা রিপিট করছে। এটা হচ্ছে ওই দিন সন্ধ্যের দিকের ঘটনা। ওর মা তো পুজো করছে, ভগবানের নাম নিচ্ছে, ততই ওর রাগ হচ্ছে। সে অখাদ্য কুখাদ্য ভাষায় গালাগালি করছে। এটা ওর মায়ের মুখের কথা। এবার আমি যেটা দেখেছি সেটা বলছি। আমাকে তো আমারও কিছু ফ্রেন্ডরা, দিদিভাই, ওরা সবাই বলেছে এই জিনিসটা তোর ওই ফ্রেন্ডকে ভূতে ধরেছে। আমি বলছি যে কি বলিস এরকম কথা। ওরা বলল চল, এখনো আছে। আমি যথারীতি বললাম যে আচ্ছা চল, এবার যাওয়ার সময় ভূত কাছে আসবে না, ধরবে না, এমন একটা গাছ আছে, আমরা বলি আশকুলির পাতা। আচ্ছা, আমি এটা প্রথমবার নাম শুনছি। আমরা সবাই ওটা নিয়েছি। তারপর ওদের বাড়িতে যাই। ভয় ভয় করছে, তখন আমাদের বয়স 13 বছরের মতো হবে। এবার ওদের বারান্দায় ঢুকেই আমাকে একজন টেনে নিয়ে আমার ফ্রেন্ডের সামনে গিয়ে বলছে, তুই একে চিনিস? আমার ফ্রেন্ড বলছে না। মানে চোখগুলো বড় বড় করে, মাথার চুলগুলো পাগলের মতন, গায়ে হাতে পায়ে খুব শক্তি বেড়ে গেছে। আমার দিকে তাকিয়ে বলছে, তুই কেন আসছিস? ফেল তোর হাত থেকে যেটা আছে ফেল দে বলছি। মনে হচ্ছে ও ছুট করে ফেলে আমাকে হয়তো পিষে মারবে। এমন চলতেই থাকে। তার মধ্যে ওর মা আমাদের আশ্রম থেকে গুরু ভাই, মানে গুরুদেবের শিষ্যকে নিয়ে আসেন। উনি বললেন যে তোমরা সবাই বাইরে যাও, আমি দেখছি। তো সেই সময় আমরা বেরিয়ে আসি। এবার ঘরের মধ্যে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা বাচ্চা মেয়ে হঠাৎ বলে ওঠে যে আমি রিমঝিম। আমার মাকে আমি বলেছিলাম যে আমার জামা চাই, আমাকে দেয়নি। তাই আমি দৌড়ে ছুটে রাস্তার কাছে চলে যাই, আর ওখানেই আমার অ্যাক্সিডেন্ট হয়। ওর মাই তো আমাকে ডেকে আনলো। আমি যাব না আমি। এবারও একটা কথা ভেসে আসলো ঘর থেকে, বলল যে আমি চলে যাব, কিন্তু আমার জামা লাগবে। আবার তখন গুরু ভাইয়ের ওরা মাকে বলল যে বাচ্চাটার জন্য জামা কিনে যেখানে বলছে সেখানেই রেখে আসবি, আর পেছন ফিরে তাকাবি না। তারপর আস্তে আস্তে পরিবেশটা ঠান্ডা হলো। আমার ফ্রেন্ডেরও সেন্স এসে গেল। জ্বরে ওর গা পুরো পুড়ে যাচ্ছিল। ওর ওষুধপত্র ডাক্তার দেখিয়ে কয়েকদিন বাদে ঠিক হলো। আমিও ভয়ে 3 দিন জ্বরে ভুগেছি। এটাই ছিল আমার দেখা সত্যি ভৌতিক ঘটনা। ভালো লাগলে শুনিও। জানি গুছিয়ে লিখতে পারিনি,
তবু তুমি যদি পড়ো খুবই ভালো লাগবে দিদিভাই। তিতিশা বিশ্বাস। আশা করছি তিতিশা তোমার নামটা আমি ঠিকঠাক প্রোনাউন্স করতে পেরেছি। সত্যি ছোট বাচ্চা মেয়ে জামা কিনবে বলে বেরিয়েছিল আর রাস্তা অ্যাক্সিডেন্টে মারা যায়, তো জামা কেনার স্বাদটা ওর আত্মার মধ্যেই ছিল। এবং অনুষ্ঠান বাড়ি থেকে যখন সেই কাকিমা ফিরছিলেন, নিজের সন্তান ভেবে যাকে উনি ডেকেছিলেন সেটা ওই বাচ্চা মেয়েটি ছিল। খুব অদ্ভুত একটা ঘটনা। আর সেও পেছন পেছন ছদ্মবেশ নিয়ে এবং তার সন্তানের মধ্যে দিয়ে চলে আসে। খুবই দুঃখজনক একটা ঘটনা, কারণ এত ছোট বাচ্চার খারাপই লাগলো। চলো সরাসরি চলে যাচ্ছি এর পরের ঘটনায়। বন্ধুরা, এবার সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রুষা। রুষা ঘটনা পাঠিয়েছে আসানসোল থেকে। রুষা বলছে ওদের বাড়িতে ওদের বংশ পরাক্রমে ওদের চালের ব্যবসা, এছাড়া আরো কিছু ব্যবসা আছে, কিন্তু এই ব্যবসাটার কথা বলার কারণ হলো প্রায় প্রতিদিনই বড় বড় লরি করে চালের বস্তা আসে ওদের গুদামে, তারপরে সেখানে ওর বাবা কাকারা সেগুলো সমস্ত দেখাশোনা করেন, এটাই ওদের। তো ড্রাইভার কাকুরাও প্রায় চেনা জানা হয়ে গেছে। ওদের বাড়ির নিচে তারা বসে থাকে, মাঝে মাঝে গল্প করে। তো অনেক দিন থেকে দেখছে, অনেকে পাল্টে যায়, অনেকজনের সঙ্গে পরিচয় হয়েই গেছে। তো সেরকমই একজন ড্রাইভার কাকুর মুখে একটা ঘটনা শুনেছিল। কাকু বলছিলেন, বলে কিছুদিন আগেই উনি কথা বলতে বলতে গরমের মধ্যে আমাদের বাড়ির নিচে বড় রক আছে, সেখানে উনি বসে থাকেন, বসে বসে একটু রেস্ট নেন, তারপরে চলে যান। ওখানে বসে গল্প করছিলেন। তো আমি বললাম যে আপনারা এরকম আসেন, ভূত প্রেত কখনো দেখেছেন রাস্তাঘাটে? লোকে যে বলে যারা গাড়ি চালায় রাত্রে তারা নাকি অনেক কিছু দেখে। প্রথমে বললেন দেখো সবসময় তো এসব দেখি না, তবে হ্যাঁ একবার একটা ঘটনা ঘটেছিল। তো বলে কাকু বলুন না কি দেখেছিলেন। উনি অবাঙালি কিন্তু বাংলাতেই ঘটনাটা বলেছেন। বলছেন তখন বিহারের দিকে উনি লরি চালাতেন, যাবেন পাটনা। তো যে জায়গাটায় উনি থাকতেন সেখান থেকে লরি নিয়ে পাটনা প্রায় 300 কিলোমিটার প্রায়। তো অত বড় রাস্তা, মাঝখানে বড় হাইওয়ে, সারা রাত গাড়ি চালাতে হবে, মালপত্র লোড হয়ে গেছে। তো সেদিনকে ছিল অমাবস্যা রাত। তো ওখানে গাড়ি চালাচ্ছেন, তো ওনার সঙ্গে একজন বাচ্চা ছেলে সে থাকতো হেল্পার হিসাবে। তো দুজনে মিলে গল্প করতে করতে পুরো রাস্তাটা ভালোই কাটছিল আর কি। তো তার আগে জীবনে কোনোদিন ওনার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স, সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স ওনার হয়নি, কোনোদিন হয়নি। প্রথমবারের মতো ওনার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। এরপর যে ঘটনাটা আস্তে আস্তে ঘটতে থাকে, কিছুক্ষণ সময় চলে যায়, যাবার পর ওই বাচ্চার ছেলেটা গল্প করতে করতে ওরা ভাবছে হয়তো ছেলে মানুষ ঘুমিয়ে পড়েছে। গাড়ির কাঁচ নামানো ছিল, দুদিক দিয়ে হু হু করে হাওয়া আসছে। তখন শীত সবে গেছে, গরমও আসেনি ঠিকঠাক করে, বেশ আরামদায়ক আবহাওয়া। উনি বললেন যে আমি দেখছি যে ভেবেছি ও ঘুমিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখছি ভেতরে একটা ঘর 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 করে ভেতর থেকে একটা শব্দ আসছে। উনি বলছেন যে আমি ওকে বারবার নাড়াচ্ছি যে কি রে বাবু, কি হয়েছে, শরীরে কষ্ট হচ্ছে? তো ও অনেকক্ষণ ধরে গল্প করছে, তো সর্দি কাশি হলো, তো সে তো বোঝা যেত এতক্ষণ ধরে, তো নর্মালি লাগছিল। হঠাৎ করে এটা গড় 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 করে আওয়াজ হচ্ছে, ওনার বেশ অদ্ভুত লাগে। ভাবলেন যে কোনো রোগ টোগ আছে না কি, কে জানি রে বাবা। তো উনি কিছুটা রাস্তায় যাওয়ার পর গাড়িটাকে একটা সাইড করে দাঁড় করালেন, এবং কি ওনার লরিটাই যে একা তা না, তা আশপাশ দিয়ে তখন অত রাত প্রচুর লরি কিন্তু পাস করছে, মালবাহী গাড়ি অনেক কিছু পাস করছে। উনি ওকে বলছেন, জল টল দিচ্ছেন যে চল নেমে জল দিই, চল, কি হয়েছে বল, কোথায় কষ্ট হচ্ছে? সে হয়তো ঘ ঘ ঘ ঘ করে আওয়াজ করছে, একবার চোখটা খুলছে একবার বন্ধ করছে। তো উনি লরির ভেতরেই লাইটটা জ্বালালেন। তো লাইটটা জ্বালাতেই সে ছেলে গেল প্রচণ্ড রেগে, বলছে অকথ্য ভাষায় তাকে গালাগালি করতে শুরু করলো। ওইটুকু একটা ছেলে, ওকে অনেক দিন ধরে উনি দেখছেন, খুবই ভালো ছেলে, একদম
ভদ্র সভ্য, কোনো ওর আচরণ নিয়ে কারোর আজ অব্দি কোনো কমপ্লেন নেই। সেই ছেলে কথা নেই বার্তা নেই, চূড়ান্ত গালাগালি দিচ্ছে, শুধু আলো জ্বালিয়েছে বলে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। বলছেন, ওই কি বলছিস তুই? প্রথমে কিছুক্ষণে থাকে বলে, এর কি কোনো মাথার ব্যামো আছে নাকি, এই এতদিন তো বুঝতে পারিনি। এবার উনি রেগে গিয়ে ওকে গালে একটা চড় কষিয়ে দিয়েছেন, যে এইটুকু ছেলে ঘর ঘর করে আওয়াজ করছিল, আমি বললাম তো শরীরকে কিনা আলো জ্বেলেছি, তাতে এরকম অকথ্য ভাষায় গালাগালি করছে। তো ওর গালে চড় মারতে ছেলেটি মারাত্মক রেগে যায়। এবার রেগে গিয়ে ড্রাইভার দাদাকে একদম গলা টিপে ধরে। বলছে, ও যখন গলাটা টিপে ধরেছে আমার, ও যে গায়ে কি যে শক্তি, মানে কল্পনা করা যাবে না, বলে ভাবনারও বাইরে, যে কি গায়ে কি মারাত্মক শক্তি। বলছেন, আমি মানে ভাবতে পারছি না, মনে হচ্ছে এখনই আমার শেষ। আর চোখ যেন তার ঠিকরে বেরিয়ে আসছে, এবং উনি যখন ওর চোখের দিকে তাকাচ্ছেন, এবার বুঝতে পারছেন যে না, এ স্বাভাবিক নেই, কিন্তু ওনার ওর ভাবার মতো অবস্থায় নেই। ভাবছেন, আমি এর হাত থেকে বাঁচাবো কি করে। হাত দুটো বরফের মতো ঠান্ডা, আর একটা শক্ত মানে কাঠের মতো, একদম দুদিকে গলায় মানে সাঁড়াশির মতো চেপে বসে গেছে, কিছুতেই ছাড়াতে পারছেন না। উনি এক ড্রাইভারি করছেন, ওনার গায়ে খুব শক্তি, বেশ লম্বা চওড়া, যেটুকু রুষা বর্ণনা দিয়েছেন। তো তাকে ওইটুকু বাচ্চা ছেলে একদম মানে ধরাশায়ী করে দিয়েছে লরির মধ্যে, মনে হচ্ছে এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। তো উনি কি করবেন বুঝতে না পেরে, তো মনে মনে উনি হনুমান চালিসা পাঠ করতে থাকেন। কেন, তখন ওনার মানে মানুষ জীবনে যখন শেষ পর্যায়ে পৌঁছয়, তখন সে ঈশ্বরেরই নাম নেয়। উনি বলছেন, মৃত্যুকে এত কাছ থেকে যে আমি দেখেছি ভাবা যায় না, আর ওর মুখ চোখের যে বিকৃত অবস্থা, আমি দেখেই ভাবছি যে না, এ সাধারণ নেই, কিছু হয়েছে। বলে, তার আগে ভূত প্রেত সবেতে আমি বলছে কিছু বিশ্বাস করতাম না, শুনেছি গ্রামগঞ্জে আমাদের এরকম গল্প চলে, কিন্তু কোনোদিন আমি বিশ্বাস করতাম না। কিন্তু চল্লিশা পাঠ করতে করতে দেখছি আস্তে আস্তে যেগুলো গলায় একটু চেপে বসেছিল সাঁড়াশির মতো হাত, পাঠ করছে মানে মনে মনে, সেটা আস্তে 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 শিথিল হয়। তো একটু শিথিল হতেই উনি একদম মুখে একটা মানে পায়ে করে মারেন, ও পড়ে যায়। তখন উনি ওকে একদম ধরে বলছেন, তোকে আজকে মানে জবাই করব, দাঁড়া, তোর এই ব্যবস্থা। কোনো রকমে ওনার হাত দুটোকে চেপে ধরে ঝরে ঝরে হনুমান চালিসা পাঠ করতে থাকেন। এবং ওনার কাছে ছোট একটা ফোন ছিল, একটা হাতে ও দুটো হাতকে চেপে ধরেছেন, আর একটা হাত দিয়ে উনি ফোনটা ডায়াল করেন। ওনার আরেকজন ড্রাইভার বন্ধু ছিল, ও জানে যে ও এই রাস্তা দিয়ে আজকে ফিরবে। বলছে, যদি কোনো কারণে একটু হেল্প ওর পাওয়া যায়, ততক্ষণ একে আমি সামলে নেবো, আর চালিসা পাঠ করা আমি বন্ধ করবো না, আমি চালিসা পড়ে যাব। যা উনি এটুকু বুঝে গেছেন যে চালিসা যতক্ষণ ওনার মুখে থাকবে, এবারটা কিছু করতে পারবে না। তো উনি ফোন করেন, সেই ড্রাইভার দাদা মানে যাকে ফোন করেন সেও ফোন করে এরকম সবটা মোটামুটি বলার পর যতটুকু সম্ভব বলে, ওকে নিয়ে খুব প্রবলেমে পড়েছে, তাড়াতাড়ি আয়। তো সে ভেবেছে হয়তো কোনো অসুস্থ হয়ে গেছে বা কিছু হবে, তো সেও কিছুক্ষণের মধ্যে, প্রায় আধ ঘন্টার মধ্যে ওখানে চলে আসে। তো লরি থেকে নেমে এই লরিতে এসে বলে, কি হয়েছে, এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিস? তখন ওর এই অবস্থা দেখে বলছে, ওর সঙ্গে কথা বলতে বলতে তো ন্যাচারালি হনুমান চালিসা পড়া তো থামিয়ে দিয়েছে। এই দুজনে যখন কথা বলছে, তখন ও একদম আবার অ্যাটাক করেছে এনাকে। তখন ওই ড্রাইভার দাদা বলছে যে, বাবা, এ তো সাংঘাতিক অবস্থা। তখন ও ইশারায় বলছে যে চালিসা পাঠ কর। ও চালিসা পাঠ করা শুরু করেছে, তখন একে আবার গলা চেপে ধরেছে, মানে এই দাদাকে ও শুরু করেছে। এবং ওই দাদার কাছে একজন হনুমানজির একটা লকেট ছিল, কিছু না, ও লকেটটা নিজের গলা থেকে খুলে তার গলায় পরিয়ে দিয়েছে। বলছে, দিদি আমি কি বলবো, ভূতের যে ঘটনা, ভূত বলে আত্মা বলে কিছু হয়, মানুষকে ভূতে ধরে, সেটা যেমন প্রথমবার উপলব্ধি করলাম। ভগবান আছে, ভগবান মানুষকে সহায়তা করে, এটা তো আমরা জানি, আমরা মন্দিরে যাই, দরগায় যাই, মাথা ঠেকাই, কিন্তু যে প্রকৃত যে ঈশ্বর এত মানে হনুমানজি যে চিরঞ্জীবী, তিনি যে এত জাগ্রত,
যেটা ওনার ভাষায় জাগ্রত, সেটা জীবনে সেই সময় একই দিনে দুটো জিনিস আমি উপলব্ধি করেছিলাম। তারপর ওই ছেলেটি পুরো নেতিয়ে পড়ে, এবং নেতিয়ে পড়ার পর ওরা একদম ওই আর একজন দাদার কাছে একটা দড়ি ছিল বলে দড়ি দিয়ে বেশ করে ওকে হাত পাটা বেঁধেছে, বেঁধে বলে লকেট টাচ কর, গলায় থাক, লকেটটা থাকলে একে কিছু না, কোনো কারণে ও কিছু করেছিল, ওকে ভূতে ধরে নিয়েছে। তারপর ওকে বাড়িতে নিয়ে আসা হয়, বাড়িতে ওই ছেলেটির বাড়িতে, ওরা যেখানে মাল ডেলিভারি করার সমস্ত কিছু করে, তারপর ওকে নিয়ে আসা হয় সেই ছেলেটির গ্রামের বাড়িতে। তো গ্রামে তো জানাজানি হয়ে গেছে, গ্রাম জুড়ে লোক দেখতে এসছে যে ভূতে ধরেছে। তো ওখানকার এক ওঝাকে ডাকা হয়, ওঝা এসে বলে যে এ কিছু গন্ডগোল করেছে। তো ঝাঁটা মারতে মারতে ওকে জিজ্ঞেস করে কি করেছে, বলে যে যখন লরিটা থামিয়ে ওই ড্রাইভার দাদার একটা জায়গায় বসে ধাবাতে না রুটি তরকা এগুলো খাচ্ছিল, এই ছেলেটিও খাচ্ছিল, মাংসও খাচ্ছিল। তো ও কি করেছে, খেতে খেতে ওই বাচ্চা ছেলেটি টয়লেট পেয়ে গেছে, তো হাতে মাংসের হাড় মানে মাংসটা ছিল, হাতে মাংস চেবাচ্ছিল, ওই খাবারের জিনিসটা হাতে নিয়ে ও টয়লেট করতে চলে গেছে। ন্যাচারালি ওদের অত তো ওদের বোধ বা কিছু শিক্ষা ওদের থাকে না, অল্প বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে অভাবের তাড়নায় ওরা এই কাজকর্মে ঢুকে যায় আর কি। তো এই করতে করতে টয়লেট হয়ে যায়, মাংসটা খাওয়াও শেষ হয়ে যায়। ও কি করেছে, মাংসের হাড়টা একটা জায়গায় ফেলেছে এবং এমন একটা জায়গায় টয়লেট করেছে, তো সেখান দিয়ে ওই আত্মাটি পাস করছিল, এবং সেই জায়গায় অনেকদিন আগে সেই আত্মাটি মানে যে আর কি ছেলেটিকে ধরেছিল সে মারা গেছিল। তো ওইখানে ও ঘুরে বেড়ায়, তো তার গায়ে শুধুমাত্র বাথরুমে যে ছিটে লেগেছিল তা না, মাংসের হাড়ও তার গায়ে লেগেছিল। তো সে আবার নাকি ছিল খুবই মানে নিরামিষভোজী যখন সে জীবিত ছিল আর কি। তো মাংসের হাড় লেগেছে, তার মধ্যে মানুষের আর কি প্রস্রাব যেটা সেটা লেগেছে, তো সে প্রচণ্ড রেগে গেছে। তো ওকে অ্যাটাক করেছে, কিন্তু অ্যাটাক করেই সঙ্গে সঙ্গে ওর মধ্যে কোনো রিয়াকশান হয়নি, আস্তে 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 ওকে পুরো গ্রিবে আনতে সময় লেগেছে ছেলেটিকে। যখন পুরোপুরি গ্রিবে নিয়ে এসছে তখন এই ড্রাইভার দাদা বুঝতে পারেন, তখনই এই সব ঘটনা ঘটে যায়। বলছেন তারপর থেকে ছেলেটিকে ওই সময় তো ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপরে আবার 1-1.5 মাস বাদে ওই আত্মাই আবার ওকে ধরেছিল, বলে প্রায় 3-4 বার ধরেছিল। তারপরে সেই আত্মাটার ঠিকুজি কুষ্টি বার করতে গেলে অনেক হয়রানি হয়েছিল, যে কোথাকার লোক ছিল, কিভাবে মারা গেছে, কেন কি হয়েছিল, সেই সব বার করে কোনো রকমে ওরা, যেহেতু ওই বাচ্চা ছেলেটির বাবা ছিল না, মা এবং অনেকগুলো ভাই বোন, যৌথ পরিবার, অভাবের দায় হেল্পারের কাজ করতো, তো এরা নিজেরাই আর কি, ও তো ইচ্ছা করে করছে না, নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ওরা এগিয়ে গিয়ে ওদের পাশে দাঁড়াবে বলে ওরা গয়া গিয়ে সেই আত্মাটির নামে পিণ্ডদান করে। এরকম ছেলেটিকে ছেড়ে দেয় আত্মাটি, পর থেকে আর কোনো সমস্যা হয়নি। এরপরে সরাসরি চলে যাচ্ছি তোমাদের কমেন্টে। কমেন্ট করেছেন নবনীতা চ্যাটার্জি, লিখেছেন জ্যোতিষীর মধ্যে জল পড়া এসব পড়ে না, একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিল, আমি জীবনে একজন কর্ণপিশাচিনীর কাছেও যাব ভেবেছিলাম, কিন্তু কর্ণপিশাচের কাছে, হয়তো কর্ণপিশাচ সিদ্ধ কারুর কাছে যাবেন ভেবেছিলেন, যারা পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে দিতে পারে, কিন্তু এরা পিশাচের মতোই হয়, এদের বিশ্বাস করা যায় না, একদমই ঠিক তাই। মি অ্যান্ড মাই সেলফ লিখেছেন, আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আমার ঘটনাটা বদ্রীনাথ দর্শনের, তো আশা করছি আপনি ঘটনাটা শেয়ার করবেন। সৌমেন্দু রায়চৌধুরী কমেন্ট করেছেন, গোপাল রয় কমেন্ট করেছেন, প্রাতনু ব্যানার্জি কমেন্ট করেছেন, সৌমেন্দু রায়চৌধুরী কমেন্ট করেছেন, উত্তম দাস একটি মানে গালি দিয়েছেন, দিয়ে বলছেন যে শিশির শর্মা আমার 15,000 টাকা মেরে নিয়েছিল। শ্রীয়াঙ্কা লিখছেন, ডাক্তার, জ্যোতিষী, নেতা ও মন্ত্রী, উকিল, পুলিশ এরা সাধারণত এই নেগেটিভ এনার্জি, এদের পাল্লায় যারা পড়বে অর্থ সম্পদ সবকিছু হারাবে। ডার্ক হর্স লিখছেন যে ধূমপানকে কি আপনি গল্পের মাধ্যমে প্রমোট করছেন, বাচ্চারা এই গল্পগুলো শোনে ভুলে যান কেন? আরে দাদা, ধূমপানকে আমি কেন প্রমোট করব বলুন তো? হ্যাঁ, ধূমপান একটা ঘটনাটাকে বলতে গেলে যেটা ইউজুয়ালি যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টরা, যেহেতু ওরা অনেক বড় হয়ে যায়, তারা কিন্তু সিগারেট সবাই না, সিগারেট ওরা খায়,
এবং আমি বলছি না সিগারেট খাওয়া ভালো, তো ওই সময় সে কি করছিল, যে লোক যারা দেখেছিল মৃত্যুর আগে, মানে সুইসাইড করার আগে যারা ছেলেটিকে দেখেছিল তারা দেখেছিল ছাদে বসে সে সিগারেট খাচ্ছে, নর্মালভাবে কথাও বলেছিল কিছুক্ষণ আগে, তারপর সে আত্মহত্যা করে। তো সেই প্লটটাকে বোঝাবার জন্য আমি এটা বলেছি, তার মধ্যে এই না যে সিগারেটকে আমি প্রমোট করছি, ঠিক আছে? সে সিগারেট খাচ্ছিল, তাহলে কি আমি সুইসাইডকে প্রমোট করছি? একদমই না। এই বাবা মারা যে জোর করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যাদের হয়তো ইচ্ছা নেই তাদেরকে জোর করে পাঠিয়ে দেয়, সেগুলোকেও কি আমি প্রমোট করছি? কোনো কিছুই প্রমোট করছি না দাদা। এগুলো ঘটনাগুলোকে ঘটনার মতন করে নেবেন, এগুলোতে কোনো কিছু প্রমোট করা হচ্ছে না, এবং কোনো কালা জাদু তন্ত্রবিদ্যা কোনো কিছু প্রমোট করা কিন্তু হয় না। স্বপ্নাও লিখেছেন, তারাপীঠে শিশির শর্মার কাছে এসেছিলাম, ওখানে না অনেক মেয়েরা যেত, বদনাম হয়েছে, মালদায় ওনার যাতায়াত ছিল। অরিজিৎ দাস লিখেছেন, সবাইকে ধন্যবাদ। তৃণা শর্মা লিখেছেন, গল্প নাকি ফ্যামিলি প্রবলেম বলছো সহেলি? না না, ফ্যামিলি প্রবলেম আমি বলছি না, কিন্তু ফ্যামিলি প্রবলেমটাই তো সুইসাইডের কারণ ছিল, তো সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই তো ঘটনাটার কিছু থাকে না। কাকলি বলেছেন ভালো লাগলো। অমিতা ঠাকুর লিখেছেন খুব ভালো লাগলো। দেবর্ষী বণিক লিখেছেন, তোমার চ্যানেলে বড্ড অ্যাড দাও, বিরক্ত লাগে। আমি এর আগেও আপনাকে নাহলে অন্য কাউকে আমি বলেছি যে অ্যাড কিন্তু দেওয়া আমাদের হাতে থাকে না, ইউটিউব নিজে অ্যাডগুলো কিন্তু দিয়ে রাখে, তো সেখানে আমাদের কারোরই কিছু করার নেই। শুভম পাল লিখেছেন, শিশির শর্মার মতো তান্ত্রিক জ্যোতিষীদের এনকাউন্টার করা উচিত। হ্যাঁ, একদমই করা উচিত, কিন্তু 90% লোক এদের নামে বাইরে কিছুই বলে না, এই ভয়ে যে যদি কিছু তুক করে দেয়, যদি কিছু করে, এই ভয়টা মানুষের কাজ করে। হর্স কমেন্ট করেছেন, উর্বশী বসা কমেন্ট করেছেন, আশিস কোলে কমেন্ট করেছেন, সুতাপা দাস কমেন্ট করেছেন, এমবি মুকুল বিশ্বাস, মিলি চক্রবর্তী কমেন্ট করেছেন, রিক্তা কমেন্ট করেছেন ইউজার SK397, প্রদীপ্ত চ্যাটার্জি লিখছেন, হ্যালো দিদিভাই, আমি আন্দুলে বাড়ি, আন্দুল মৌরি, সেখানকার ঘটনা শুনে ভালো লাগলো। সংঘমিত্রা রায়, সুরজিৎ চ্যাটার্জি, অমিতা ঠাকুর, বর্ণালী দাস, রুদ্রজিৎ রয়, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, এভাবে পাশে থেকো, ধন্যবাদ, শুভরাত্রি।